আমাদের স্বপ্নের ফিলিংস চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি ভিজিট করে আসুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। হঠাৎ ঘুমের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে মুখ খুলতে পারছি না, যার কারণে আমি ঘুম থেকে জেগে উঠলাম আর আমার চোখ খুললাম। আমি চোখ খুলে দেখি আমি উঠতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁটে কেউ লিপ কিস করে যাচ্ছে, যার কারণে আমি মুখ খুলতে পারছি না। কিন্তু আজব কথা হলো, আমি কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে। মনে হচ্ছে অদৃশ্য কেউ আমাকে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁটে কিস করছে। আমি কথা বলার চেষ্টা করছি অনেকবার, কিন্তু কোনোভাবেই পারছি না। এভাবে 5 মিনিট সময় চলার পর আমার ঠোঁটে তীব্র কামড় অনুভব করলাম। এমনভাবে কামড়ে ধরেছে মনে হচ্ছে ঠোঁটটাই ছেড়ে যাবে। যন্ত্রণায় আমার চোখ থেকে পানি চলে আসছে আর সহ্য করতে পারলাম না। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। তারপর কি হয়েছে আমার ঠিক মনে নেই। সকালবেলা মায়ের থেকে ঘুম থেকে উঠলাম। মা বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে এসছে, তার জন্য ডাকছে। আমি ঘুম থেকে উঠলাম আর মাকে বললাম আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর মা চলে গেল। রাতের ঘটনাগুলো আমার মনে পড়ে গেল। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখেছি কালকে রাতে? তাই হবে। স্বপ্ন ছাড়ার কী বা হবে, তবে স্বপ্নটা অনেক আজব ছিল। তারপর আমি ফ্রেশ হয়ে বাথরুমে চলে গেলাম। আমি বাথরুমে যাওয়ার পর আয়নার সামনে গিয়ে আমি হাঁ হয়ে গেলাম আর অজ্ঞান হওয়ার উপক্রম আমার। কারণ আমার ঠোঁট ছিলে গেছে আর রক্ত বেরোচ্ছে। তাহলে রাতে আমার সাথে যা হয়েছে তা কি সব সত্যি, কোনো স্বপ্ন নয়? আমি আরও অবাক হলাম যখন দেখলাম আমার গলায় কামড়ের দাগ। তার মানে অদৃশ্য শক্তিটি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু এই অদৃশ্য শক্তিটি কে আর আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করলো? আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবলে আমি পাগল হয়ে যাব। আমি তারপর সেসব কিছু বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর একটা শার্ট পরে নিলাম, যাতে আমার গলার কামড়ের দাগটি দেখা না যায়। তারপর খাবার টেবিলে গিয়ে দেখি বাবা মা আর মা দুটি বোন বসে আছে। আমি গিয়ে চেয়ারে বসলাম। আমার মা আমাকে খাবার দিল আর আমি খেতে শুরু করলাম। তখনই আমার ছোট বোনটা বলল, ভাইয়া তোমার ঠোঁটে কি হয়েছে? তোমার ঠোঁটে মন লাল লাল কেন? তখনই সবাই আমার দিকে অবাক চোখে তাকালো আর আমার মা বলে উঠল, কি রে বাবা, তোর ঠোঁট কাটলো কিভাবে? আর দেখছি ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। আমি এবার বেশ সংকোচে বললাম, আমি এ কথা কিভাবে বাবা মাকে বলবো? আমি বললাম, মা ও কিছু না, আসলে বাথরুম থেকে বেরোয়ার সময় পা পিছলে পড়ে গেছিলাম। তখন বাবা একটু ধমকে সুরে বলল, দেখে শুনতে চলতে পারিস না নীল? নীলের মা এক্ষুনি ফ্রিজ থেকে বরফ এনে লাগিয়ে দাও নীলের ঠোঁটে। আমি সাথে সাথে বলে উঠলাম, না বাবা, লাগবে না, আমি ঠোঁটে ভেস্টিন লাগিয়েছি। কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। কারণ বাবা মা যদি একবার আমার গলায় কামড় দাগটা দেখতো, তাহলে আমি তখন কি বলতাম? আমার গলায় কামড় দিয়েছে, কে কামড় দিয়েছে কিছুই বলতে পারতাম না। না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি আর কিছু না ভেবে বই নিয়ে পড়তে বসলাম। ও, আমার পরিচয়টা দিয়ে নিই, আমি নীল। বাবা মায়ের বড় ছেলে। আমার দুটি বোন আছে, তারা দুজনেই আমার ছোট। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকে কলেজ বন্ধ, তাই বাসায় পড়তে বসেছি। এভাবে আজকে দিনটা চলে গেল। রাতে আমি ঘুমোতে চলে গেলাম, কিন্তু মাঝরাতে আবার সে কালকে রাতের ঘটনা। অদৃশ্য কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে যাচ্ছে, আর সকালবেলা আমি সেটা বুঝতেও পারছি না। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহ আমার সাথে অদৃশ্য শক্তিটি প্রতি রাতে শারীরিক সম্পর্ক করে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম সেটিকে সরাতে, কিন্তু আমি সেই অদৃশ্য শক্তি দেহটাকে দেখাতে দূরে থাক, অনুভবই করতে পারতাম না। শুধু অনুভব করতে পারতাম কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁটে কিস করছে। কিন্তু আজ রাতে ঘটল এক আজব ঘটনা। প্রতিদিনের মতো আজ আমি অনুভব করতে পারছিলাম অদৃশ্য শক্তিটি আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজকে সেই অদৃশ্য শক্তিটি আমার ঠোঁটে কিস না করে গলায় কিস করছে। গলায় কিস করতে করতে একসময় অদৃশ্য শক্তিটি আমার গলায় হালকা কামড় দিতে শুরু করে। যন্ত্রণায় আমি তখন চিৎকার দিতে যাব, তখনই অদৃশ্য শক্তিটি আমার ঠোঁটে কিস করতে শুরু করে।
যার ফলে আমি আর কথা বলতে পারছিলাম না, শুধু করছিলাম। তখন একটা মিষ্টি একটা মেয়েলি কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে আসলো। মেয়েটি বলছে, উফ, এত চিৎকার করো কেন তুমি? একটু কিছু হলেই চিৎকার দিতে চাও? উফ, আমাকে এখন কোনো বিরক্ত করবে না। আমাকে এখন আবার কাজ করতে দাও। আমি তোতলাতে তোতলাতে বললাম, কে 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 আপনি, আর আপনি কি কাজ করবেন? তখন মেয়েটি বলল, কেন তুমি বুঝছো না কি কাজ করছি? তোমাকে এতদিন ধরে যে ভালোবাসছি সেই কাজ। এখন আমার আর বুঝতে বাকি রইল না যে এই অদৃশ্য শক্তিটি বা কণ্ঠটি কার। আমি বললাম, আপনি আমাকে ভালোবাসছেন মানেটা কি? আপনি তোমাকে ভালোবাসছেন না, বরং আমাকে প্রতি রাতে ধর্ষণ করছেন। তখন মেয়েটি বলল, নিজের হাজবেন্ডকে ভালোবাসাকে কি ধর্ষণ বলে? মেয়েটির এমন কথায় আমার অজ্ঞান হওয়ার উপক্রম। হাজব্যান্ড মানে? আমি এই মেয়ের কোথায় হাজব্যান্ড হলাম? আমি বললাম, আপনি কি পাগল? আমি আপনার হাজব্যান্ড মানে? তখন মেয়েটি বলল, তুমি আমার হাজবেন্ড, আর বাকি সব পরে যান। আমার এখন শান্তি মতো তোমাকে কিস করতে দাও। এই কথা বলে মেয়েটি আবার আমার ঘাড়ে, গলায়, মুখে কিস করতে শুরু করলো। আমি আবার কিছু বলতে যাব, তার আগে মেয়েটি আমার ঠোঁটে তার ঠোঁটটা ডুবিয়ে দিল। আমি করতে শুরু করি। তখন মেয়েটি আমার ঠোঁটে, গলায় কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় আর না পেরে একসময় আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা পানির ছেটায় আমার জ্ঞান ফেরে। আমি তাকিয়ে দেখি মা আমার মুখে পানি ছেটাচ্ছে, আর বাবা ও আমার দুই বোন বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফেরা দেখে মা আমাকে বলল, বাবা, কি হয়েছে তোর? সকালে তোকে ডাকছিলাম অনেকক্ষণ, কিন্তু তুই দরজা খুলছিলি না। তাই আমি আর তোর বাবা চাবি দিয়ে তোর রুম খুলি। তারপর তোকে অনেকক্ষণ ডাকছিলাম, কিন্তু তুই চোখ খুলছিলি না। তখন আমরা বুঝতে পারি যে তুই অজ্ঞান হয়ে গেছিস। তখন তোর মুখে পানি ছিটাতে থাকি। বাবা, তোর কি হয়েছে? তোর বাবা কি ডাক্তারকে আসতে বলবে? আমি বললাম, না মা, ডক্টরকে রাখতে হবে না, আমি ঠিক আছি। আসলে কাল একটা খারাপ স্বপ্ন দেখেছি তো, তাই হয়তো ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তখন মা বলল, ও আচ্ছা, কিন্তু তুই এই গরমে শার্ট পরে ঘুমিয়েছিস কেন? আমি তো মায়ের কথায় অবাক। তারপর আমি আমার গায়ের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে সত্যি শার্ট, কিন্তু আবার স্পষ্ট মনে আছে আমি রাতে গেঞ্জি পরে ঘুমিয়েছিলাম। মাকে এটা বলা যাবে না, মা চিন্তা করবে। আসলে মা রাতে একটু শীত লাগছিল তো, তাই শার্ট পরে ঘুমাচ্ছিলাম। তখন মা বলল, ও আচ্ছা, তোকে আর রাতে একা ঘুমাতে হবে না। তোর মামাতো ভাই তন্ময় আজকে আমাদের বাসায় আসছে, আর এখন থেকে ও আমাদের বাসায় থেকে পড়ালেখা করবে, আর তোরা এখন থেকে একসাথে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে মা। তারপর মা, বাবা, বোনেরা সেখান থেকে চলে গেল। আমি তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। শার্ট খুলে গেঞ্জি পরে নিলাম। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আমার চোখে পানি চলে এসেছে। আমার একই অবস্থা করেছে এই অদৃশ্য মেয়েটি। গলায় ও ঘাড়ে অজস্র কামড়ের দাগ। কামড়ের দাগগুলোতে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। ওই সময়ে শার্টের কারণে কামড়ের দাগগুলোকেও দেখতে পাইনি। দেখলে যে কি হতো তা আল্লাহ ভালো জানে। মা দেখলে তো অজ্ঞান হয়ে যেত। তারপর শাওয়ার ছেলে ভিজতে লাগলাম। শাওয়ারের পানির সাথে সাথে চোখে নোনা জলগুলো পড়ছে। এই মেয়েটি কেন এমনটা করছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ ভেজার পর বাইরে বের হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আবারও শার্ট পরেছি যাতে কামড়ের দাগগুলো দেখা না যায়। তারপর নিচে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। মা বলল, আজ কলেজে না যেতে, বাসায় বসে বিশ্রাম নিতে বলল। তাই আজ আর কলেজে গেলাম না। রুমে বসে বসে অদৃশ্য মেয়েটির কথায় ভাবছিলাম, কে এই মেয়ে? আর মেয়ে কি বলছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। ওই অদৃশ্য মেয়েটা আমার হাজব্যান্ড, কিন্তু আমি তো বিয়ে করিনি এখনো। আরেকটা বিষয় খটকা লাগলো, এই মেয়ে রাত্রিবেলা আসে আর দিনের বেলা আসে না। না, কোনো কিছু মাথায় ঢুকছে না। আজকে তো তন্ময় আসবে আমাদের বাড়িতে। ও রাতে আমার সাথে ঘুমোলে অদৃশ্য মেয়েটি কিছুই করতে পারবে না। তন্ময় আমার মামাতো ভাই, আমার থেকে 2 বছরের ছোট। ও নিউটনে পড়াশোনা করছে। আমাদের বাসা আর ওদের বাসা খুব একটা বেশি দূরে না, হেঁটে যেতে ওই 30 মিনিট মতো লাগে। ওর কলেজ থেকে ওদের বাসা দূর, কিন্তু আমাদের বাসা থেকে অনেক টাকা আছে, তাই এখন থেকে আমাদের বাসা থেকে পড়াশোনা করবে। দুপুরবেলা নিচে গিয়ে দেখি তন্ময় চলে এসেছে। আমি গিয়ে কুশলাতে জিজ্ঞাসা করলাম। তারপর মা বলল তন্ময়কে আমার রুমে নিয়ে যেতে। তারপর আমি তন্ময়কে নিয়ে গেলাম আমার রুমে। তন্ময়কে ফ্রেশ হতে বললাম।
তন্ময় ফ্রেশ হয়ে এলো। আমরা নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে দুজন বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এভাবে দিনটা চলে গেল। রাতে দুজনে ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আজ উঠেই একটু অবাক হলাম, কারণ কালকে রাতে আমি প্রতিদিন যেমন অনুভব করতাম মাঝরাতে যে কারণে আমার ঘুম ভেঙে যেত, আজকে মাঝরাতে তেমন কিছুই অনুভব করিনি। যাক, ভালো হলো। মনে হয় আমার সাথে তন্ময় থাকার কারণে সে আর আসেনি। মনটা ভালো হয়ে গেল। আর চিন্তামুক্ত হয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আয়নার সামনে গিয়ে দেখি আমার গলায় ও ঘাড়ে সাদা সাদা তরলের মতো কি যেন লাগানো। পরে হাত দিয়ে বুঝতে পারলাম এটা তো মলম, কিন্তু আমি তো রাতে মলম লাগাইনি। আর আমার দরজাটা তো বন্ধ ছিল। তাহলে কি তন্ময় মলমটা লাগিয়েছে? হবে হয়তো। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি তন্ময় ঘুম থেকে উঠে গেছে। আমি তন্ময়কে বললাম, তন্ময়, তুই কি রাতে আমার গলায় কোনো মলম লাগিয়েছিলি? তন্ময় আমাকে অবাক করে দিয়ে বলল, না তো ভাইয়া, আমি মলম পাবো কোথা থেকে? আমি বললাম, আচ্ছা তুই যা বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়। তারপর তন্ময় বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। আমি বিছানায় বসলাম। তখন আমি দেখতে পেলাম বালিশের নিচে একটা কাগজ খানিকটা বের হয়ে আছে। আমি বালিশের নিচ থেকে কাগজটা বের করে দেখি তাতে কিছু লেখা আছে। নীল, আই এম সরি, আমি তোমার সাথে ওরকম করতে চাইনি। আসলে ওই দিন শুধু কথা বলেছিলে, আমি মানা করার পরেও শোনোনি, তাই তোমার সাথে ওরকম করে ফেলেছি। আর তোমার গলায় ও ঘাড়ে কামড়ের দাগ আড়াল করার জন্যই তোমাকে শার্ট পরিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি মলম লাগিয়ে নিয়েছো, কিন্তু তুমি তো একটা কেয়ারলেস, নিজের যত্ন নাও না ঠিকভাবে। তাই গতকাল রাতে আমি এসে তোমাকে মলমটা লাগিয়ে দিয়েছি। আর আমার দেবর তন্ময় রাতে আমাদের ঘরে ঘুমিয়েছে কেন? আজ আমার দেবরটাকে গেস্ট রুমে ঘুমোতে বলবে। আজ তার জন্য আমি তোমাকে কালকে রাতে ভালোবাসতে পারিনি। জানো আমার কতটা কষ্ট হয়েছে? আর তুমিও কি করে তোমার ওয়াইফকে ছাড়া ঘুমোতে পারলে? যাও, ক্ষমা করে দিলাম, কিন্তু আজ যেন দেবর আমাদের রুমে না ঘুমায়। এই চিঠিটা পড়ে আমার সবকিছু মাথার উপর দিয়ে গেল। এই মেয়েটা তন্ময়কে তার দেবর বানিয়ে ফেলেছে, আর সে নাকি আমার ওয়াইফ। এই মেয়ে পাগল নাকি অন্য কিছু? না, কয়েকদিন এই করে ঘুমানো যাবে না। গেস্ট রুম বরং আমি আর তন্ময় কিছুদিন ঘুমাবো, সেটাই ভালো হবে। তারপর আজকের দিনটা চলে গেল। রাতে আমি আর তন্ময় গেস্ট রুমে ঘুমালাম। আগে মাকে কিছু একটা বুঝিয়ে গেস্ট রুমে ঘুমানোর ব্যবস্থা করলাম, কিন্তু মাঝ রাতে আমার প্ল্যানের পুরো 12টা বাজিয়ে দিয়েছে এই অদৃশ্য মেয়েটি। অদৃশ্য মেয়েটি যে এমন কিছু করতে পারে আমি তার স্বপ্নেও ভাবতে পারিনি। আমি মাঝরাতে আবার রাতের মতো অনুভব করলাম সেই অদৃশ্য মেয়েটি আবার আমাকে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁটে কিস করছে। কিস করছে বলে ভুল হবে, ঠোঁটটাকে ইচ্ছে মতো কামড়াচ্ছে। মনে হচ্ছে আমার ঠোঁটের উপর এই মেয়ের অনেক বছরের শত্রুতা। কিন্তু আজ এত হিংস্র হয়ে উঠেছে কেন এই অদৃশ্য মেয়েটি, তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি চারপাশ হাতড়াতে লাগলাম তন্ময়কে জাগানোর জন্য, কিন্তু তন্ময়কে কোথাও পাচ্ছি না। পরে আমি বুঝতে পারলাম এটা তো আমার রুম, কিন্তু আমি তো গেস্ট রুমে ঘুমিয়েছিলাম। তার মানে অদৃশ্য মেয়েটি আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু কিভাবে আনলো? এখানে আনতে হলে তো তাকে দরজা খুলতে হবে। দরজা খোলার আওয়াজে তো তন্ময়ের ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু তেমন কিছুই তো মনে হয়নি। সে আমাকে এখানে নিয়ে আসতে পারতো না। হঠাৎ সে বলতে লাগলো, তোমাকে বলেছিলাম না একা ঘুমোতে, কিন্তু তুমি শুনলে না আমার কথা। এবারের মতো ক্ষমা করলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক রাগ করব। আমি কিছু বলতে যাব, তার আগে আমি অনুভব করলাম আমার উপর থেকে ভরটা কমে গেছে। তার মানে অদৃশ্য মেয়েটি চলে গেছে। আমি তখন আমার রুম থেকে বের হয়ে গেস্ট রুমে চলে আসলাম। সেখানে গিয়ে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম, কারণ সেখানে গিয়ে দেখি তন্ময় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি গিয়ে তাড়াতাড়ি তন্ময়ের মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরেই তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি ঠিক আছো? ওই অদৃশ্য মেয়েটি তোমার কোনো ক্ষতি করেনি তো? তন্ময়ের কথায় আমি অবাক হলাম, কারণ ও কিভাবে জানলো অদৃশ্য মেয়েটি সম্পর্কে। আমি বললাম, তুই কিভাবে জানলি অদৃশ্য মেয়েটি সম্পর্কে? তখন তন্ময় বলল, আসলে ভাইয়া, আমি কালকে মাঝরাতে একটা মেয়ের আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি কাউকে দেখতে পারছিলাম না। সে বলছিল, তুমি এ রুমে আর ঘুমাবে না দেবর্ষি, কাল থেকে অন্য রুমে ঘুমাবে, কারণ এ রুমে তোমার ভাইয়া নীল আর তোমার ভাবি মানে আমি ঘুমাই। আমি কথাটাকে কোনো গুরুত্ব দিই না, কারণ
আমি ভেবেছিলাম এটা স্বপ্ন, কিন্তু আজ রাতে আমি বললাম, কি হলো বল, থেমে গেলি কেন?" তখন তন্ময় বলল, কাল মাঝরাতে আমি দেখলাম তোমাকে কেউ জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে আমি তা দেখতে পাই না। আমি জিজ্ঞাসা করি, এই কে কে, আমার ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন অদৃশ্য মেয়েটি বলল, দেবর্ষী, আমি তোমার ভাবি। তোমার ভাইকে ছাড়া ঘুম আসছে না, তাই তোমার ভাইকে মানে আমার স্বামীকে আমাদের রুমে নিয়ে যাচ্ছি। এই বলে অদৃশ্য মেয়েটি তোমাকে নিয়ে চলে যায়, আর আমি ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। বলো না ভাইয়া, অদৃশ্য মেয়েটা কে? সে তোমাকে কেন তার হাজবেন্ড বলেছে? আমি বললাম, আমিও জানি না রে ভাই। তারপর আমি তন্ময়কে শুরু থেকে সব কিছু খুলে বলি। তন্ময় আমার কথাগুলো শুনে বলল, ভাইয়া, ওই মেয়েটা তোমাকে এত অত্যাচার করছে আর তুমি কিছুই বলছো না? আমি বললাম, আমি কি বলবো, ওই মেয়েটাকে তো আমি দেখা তো দূরে থাক, তার দেহের কোনো অংশ অনুভব করতে পারি না। যদি অনুভব করতে পারতাম তাহলে তার থেকে নিজেকে নিরাপদে রাখতাম। আচ্ছা তুই কথা দে, এখন যে আমার সাথে যেগুলো ঘটছে তা তুই কাউকে বলবি না। তখন তন্ময় বলল, আচ্ছা ভাইয়া, তুমি যদি তোমার বাবা মায়ের সাথে ঘুমাও তাহলে হতেও পারে অদৃশ্য মেয়েটি তোমার কাছে যেতে পারলো না। আমি বললাম, আইডিয়াটা খারাপ না, কিন্তু তুই কোথায় ঘুমোবি? আমি কালকে একটু বাড়ি যাব, মা যেতে বলেছে, পরশু আসবো। আমি বললাম, ওকে, তাহলে তোর বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখি আজকে। তারপর আমি আর তন্ময় ঘুমিয়ে পড়লাম। সকালে তন্ময় চলে গেল, আমি রেডি হয়ে কলেজে গেলাম। বিকেলে কলেজ থেকে বাসায় ফিরলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিলাম। রাত্রেবেলা ডিনার টাইমে খাচ্ছিলাম সবাই, তখন মা বলল, আজ তন্ময় নেই বাসায়, কালকে আসবে, তাই আজকে নীল, তুই আর আমার আর তোর বাবার সাথে ঘুমাবি। বাবা ও মায়ের কথায় সায় জানালো, বোনেরা আবদার করলো তারাও ঘুমোবে। তাই বাবা মা আমাদের 3 ভাই বোনকে নিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল আজকে। আমি বাবা মায়ের রুমে ফ্লোরে বিছানা করে খাটের এক সাইডে, আমি আর অন্য পাশের সাইডে আমার 2 বোন ঘুমিয়েছে। বাবা মা আমাদের সাথে নিচে ঘুমোতে চেয়েছিল, কিন্তু আমি মানা করি, কারণ নিচে ঘুমালে বাবা মায়ের ঠান্ডা লেগে যেতে পারে। সকালে আমি ঘুম থেকে উঠে বেশ খুশি হলাম, কারণ আজকে অদৃশ্য মেয়েটি আমার কাছে আসতে পারেনি আর আমাকে অন্য রুমে নিয়ে যেতে পারেনি। তারপর আমি ফ্রেশে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি হাঁ হয়ে গেলাম, কারণ রুমের প্রতিটি জিনিস নিচে পড়ে আছে। মনে হচ্ছে রুমে ঘূর্ণিঝড় এসেছিল। হঠাৎ আমি আমার টেবিলে একটা চিরকুট পেলাম। চিরকুটে লেখা ছিল, নীল, তুমি কেন এভাবে কষ্ট দিচ্ছ? একটু বলবে প্লিজ? আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারি না, তাও তুমি তোমার আব্বু আম্মুর সাথে ঘুমোলে। আজ তুমি তোমার বাবা মায়ের সাথেও ঘুমোবে না, তন্ময়ের সাথেও ঘুমোবে না, তুমি রাতে আমাদের ঘরে ঘুমোবে, বুঝেছো? আর আমার কথা না শুনলে কিন্তু তুমি অনেক বড় ভুল করবে। আমি চিঠিটা পড়ে খানিকটা ভয় পেয়ে গেলাম। ভয়টা অবশ্য আমার জন্য না, আমার পরিবারের জন্য। না, আজকে রাতে আমাকে আমার রুমে একাই ঘুমোতে হবে, আর কৌশলে যে করেই হোক মেয়েটার পরিচয় আমাকে জানতেই হবে। সে কেন আমার সাথে এরকমটা করছে তা আমাকে জানতেই হবে। দুপুরে তন্ময় আসে, তাকে সব কিছু বলি, তারপর তন্ময়কে গেস্ট রুমে পাঠিয়ে দিই, আর আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি আমার গলায় অনুভব করলাম কেউ আমাকে গলায় কিস করেছে। তার মানে অদৃশ্য মেয়েটি চলে এসেছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না, তার সাথে কথা বলতে শুরু করলাম। আমি বলতে লাগলাম, দেখো, আমি তোমার কথা মতো আমার রুমে ঘুমিয়েছি, তাই তোমাকেও আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। অদৃশ্য মেয়েটি বলল, কি প্রশ্ন বলো দেখি, উত্তর দেওয়া যায় কিনা। আমি বললাম, তুমি কে, তোমার নাম কি, আর কেন তুমি আমাকে তোমার স্বামী বলছো? অদৃশ্য মেয়েটি বলল, আমি অজান্তা, তোমার অজান্তা। আমি বললাম, অজান্তা, কিন্তু এই নামে তুমি কাউকে চিনি না। আর আমার বাকি প্রশ্নের উত্তর তো পেলাম না। অদৃশ্য মেয়েটি বলল, বাকি প্রশ্নের উত্তর আমি অন্য কোনো দিন দিব। আর কালকে সন্ধ্যার সময় তুমি নদীর পাড়ে আসবে, আমরা সেখানে বসে গল্প করব দুজন মিলে, আর তোমার প্রশ্নের উত্তরও দিব। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে। তারপর মেয়েটি চলে গেল। পরের দিন আমি সন্ধ্যার সময় নদীর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি চারিদিকে কেউ নেই, চারিপাশ জনমানবহীন। হঠাৎ অপেক্ষাকৃত সে আওয়াজটা শুনলাম। সে অদৃশ্য মেয়েটি বলল, নৌকায় গিয়ে বসে পড়ো শেষ প্রান্তে। আমি ওর কথা না বাড়িয়ে অদৃশ্য মেয়েটি যা বলল তাই করলাম। নৌকায় উঠে নৌকার শেষ প্রান্তে গিয়ে বসলাম।
নৌকাটা দেখতে অনেক সুন্দর। লাল এবং সাদা ফুলে সুসজ্জিত নৌকাটি। সাদা আর লাল রঙের ফুল আমার অনেক পছন্দের। হঠাৎ নৌকাটা ভাসতে শুরু করলো। আমার মনে হলো কেউ আমাকে তার নিজের সাথে জড়িয়ে নিল, আর আমি অনুভব করলাম আমি কাউকে জড়িয়ে ধরে বসে আছি। আমার স্বপ্ন ছিল আমি আমার ভালোবাসা মানুষের সাথে নৌকায় ঘুরবো আর তাকে জড়িয়ে ধরে নৌকায় বসে থাকবো। আজ কারো জানি মনে হলো আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। অদৃশ্য মেয়েটি বলল, আচ্ছা তুমি তো ভালো কবিতা বলতে পারো, তাহলে এখন একটা কবিতা শোনাও তো। আমি কবিতা বলতে শুরু করলাম। কবিতা শেষ হলে হঠাৎ আমি অদৃশ্য মেয়েটির হাততালির আওয়াজ শুনতে পেলাম। সে বলল, বা নীল, তুমি তো অনেক সুন্দর কবিতা বলতে পারো। আমি বললাম, ধন্যবাদ। আচ্ছা, আমি কি আমার প্রশ্নের উত্তরগুলোকে পাবো না? অদৃশ্য মেয়েটি বলল, হ্যাঁ পাবে, তবে একটা প্রশ্নের উত্তরই পাবে আজকে। বলো তোমার প্রশ্ন। আমি অনেক ভেবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমার সাথে আপনার কোথায় যেন দেখা হয়েছিল? অদৃশ্য মেয়েটি বলল, এভাবে বললে তো হবে না, তুমি করে এবং রোম্যান্টিক ভাবে বলতে হবে। আমি বললাম, বাবু, তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল একটু বলবে প্লিজ? অদৃশ্য মেয়েটি বলল, তোমার সাথে আমার রাস্তায় এক ঘটনার মাধ্যমে দেখা হয়েছিল। ঘটনাটা এখন বলবো না, সেটা কালকে বলবো। আচ্ছা, বাইরে এত রাত থাকা ঠিক না, চলো আমরা বাসায় যাই। আমি বললাম, কেন? আর কিছুক্ষণ থাকি নৌকায়? অদৃশ্য মেয়েটি বলল, না, অনেক রাত হয়ে গেছে, এত রাতে বাইরে থাকা তোমার জন্য ঠিক না, চলো বাসায়। অদৃশ্য মেয়েটির এই শাসনটা আমার ভালোই লাগছিল। আমি বললাম, আচ্ছা চলো বাসায় যাই। তারপর অদৃশ্য মেয়েটি আমাকে রিক্সাতে ডাকতে লাগলো। আমি রিক্সা ডাকলাম। তারপর আমি আর অদৃশ্য মেয়েটি রিক্সায় উঠলাম। রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার মনে হলো অদৃশ্য মেয়েটি আমার কাঁধে মাথা রাখলো। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার ভালোবাসা মানুষের সাথে রিক্সা করে ঘুরবো এবং সে আমার কাঁধে মাথা রাখবে। আচ্ছা, অদৃশ্য মেয়েটি কি আমার এই স্বপ্নগুলোর কথা জানে? কিন্তু কিভাবে? অতঃপর আমরা বাসায় আসলাম। আজ কেন জানি ভালো লাগছে অনেক। মনে হচ্ছে অদৃশ্য মেয়েটিকে আমি ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। তারপর আমি ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম। তারপর আমি অনুভব করলাম সেও আমার বুকে এসে শুয়ে পড়ল। তাকে আমিও আর কিছু বলিনি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। আমি বাজ পড়া আওয়াজ শুনতে পেলাম। হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শক্তভাবে জড়িয়ে ধরল। তার কিছুক্ষণ পরে বৃষ্টি পড়তে লাগলো। অদৃশ্য মেয়েটি বলল, আচ্ছা, তুমি তোমার প্রিয় গান যারা যারা গাইবে প্লিজ, তাহলে হয়তো আমার ভয়টা একটু কমতো। আমি তার কথায় অবাক, কারণ সে এটাও জানে যে চারা চারা গান আমার পছন্দের গান। আমি উঠে আমার গিটারটা নিয়ে আসলাম। তারপর আমি অপর পাশে বসলাম, আর সেও অপর পাশে হয়ে বসলো আর পিঠে তার মাথা রাখলো। তারপর আমিও গাইতে শুরু করলাম। গানটি শেষ হবার কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম অদৃশ্য মেয়েটি হাত তালি দিচ্ছে আর চিৎকার করছে আর বাহ বাহ এসব বলছে। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমাকে বলছে, নাও তোমার এই স্বপ্ন পূরণ করে দিলাম। আমি একটু অবাক হলাম। আমি অদৃশ্য মেয়েটিকে বললাম, আপনি আমাকে এইমাত্র কিছু বললেন? সে বলল, কই না তো। আমি অবাক হলাম, তাহলে কথাটা কে বলল? কিন্তু সে কথাটা সত্যি বলেছে, কারণ আমার স্বপ্ন ছিল আমার ভালোবাসার মানুষ এভাবে আমার বুকের মধ্যে ঘুমোবে। বৃষ্টি দিনে বাজ পড়লে সে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবে। বৃষ্টি রাতে আমি এক পাশে বসে আমার প্রিয় গান যারা যারা গাইব, আর সে আমার পিঠে মাথা রেখে আমার গানটি শুনবে। আজকে সত্যি এই অদৃশ্য মেয়েটি আমার স্বপ্নগুলোকে পূরণ করছে। তারপর আমি আবার আগের মতো বিছানায় শুয়ে পড়লাম, আর সে আমার বুকের মধ্যে মাথা রাখলো। আজকে সারা রাত আমি ঘুমাইনি, বরং বাইরে বৃষ্টি পড়া টুপটাপ আওয়াজ, বৃষ্টির সুগন্ধ প্রভৃতি উপভোগ করেছি। সকালবেলা অনেক দেরিতে আজ আমার ঘুম ভাঙে। উঠে দেখি সকাল 11টা বেজে গেছে। আজ আমাকে কেউ ডাকেনি কেন বুঝতে পারছি না। কিছুক্ষণ পর মা দরজা নক করে, কিরে বাবা, ঘুম হয়েছে তোর? আমি বললাম হ্যাঁ মা, কিন্তু তুমি আমাকে ডাকুনি কেন আজকে? তখন মা বলল, আজ শুক্রবার আর কালকে তুই অনেক রাতে বাসায় ফিরেছিস, তাই আর তোকে ডাকেনি। আর এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে গোসল করে নে, আজান দিয়ে দেবে একটু পরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর ব্রেকফাস্ট করে গোসল করে নিলাম।
তারপর জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। জুম্মার নামাজ আদায় করে বাসার মধ্যে ফিরলাম। তারপর দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এভাবেই দিনটা চলে গেল। রাতের বেলা আমি আমার পড়ার টেবিলে একটা চিরকুট পেলাম। চিরকুটে লেখা ছিল, তোমার আরেকটা স্বপ্ন পূরণ করতে হবে আমাকে। তোমার স্বপ্ন ছিল রাতের বেলা তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে রাতের আকাশ দেখবে, আর তোমার ভালোবাসার মানুষের মনে যত কথা আছে সব শুনবে। আজ আমি তোমার সেই স্বপ্নটাই পূরণ করব। ছাদে সুনীল, আমি তোমার অপেক্ষায় আছি। এটি তোমার অজান্তা। আমার আর বুঝতে বাকি রইল না যে এতদিন আমার স্বপ্নগুলো অজান্তায় পূরণ করেছে। আমি আর কিছু না ভেবে সোজা ছাদের মধ্যে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা মেয়ে অপর পাশ হয়ে দাঁড়িয়ে আছে। ছাদে আমি দেখছিলাম একটা ছায়া সামনে দাঁড়িয়ে আছে, তবে চেহারাটা দেখা যাচ্ছে না। অজান্তা অর্থাৎ অদৃশ্য মেয়েটি বলতে শুরু করলো, নীল, তুমি এসছো? আমি এবার শিওর হলাম এটা অজান্তা। আমি বললাম, আমি এসেছি। সে বলল, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসো। আমি আসছি বলে তার পাশে গিয়ে বসলাম। এখন আমার আর অজান্তাকে ভয় লাগে না। কিভাবে বা ভয় লাগবে? যাকে ভালোবাসি তাকে কি ভয় পাওয়া যায় নাকি? হঠাৎ কেউ আমার কাঁধের মধ্যে মাথা রাখলো। আমি বুঝতে পারলাম যে অজান্তায় আমার কাঁধে মাথা রেখেছে। আমি মনে মনে খুবই খুশি হলাম। আমি মনে মনে বললাম, অজান্তা, তুমি কিভাবে জানছো আমার স্বপ্নের কথা? তা আমি জানি না। তুমি আমার এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণের মাধ্যমে আমার মনে জায়গা করে নিয়েছো। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি অজান্তা। আমি এসব ভাবছি, তখনই অজান্তা বলল, আজ আমি তোমাকে আমার আর তোমার অতীতের সব ঘটনা বলবো। আমি বললাম, বলো। আমিও জানতে চাই তোমার আর আমার অতীত। অজান্তা বলতে শুরু করলো, অতীত 1 বছর আগে। নীল জ্যামের গাড়িতে বসে আছে। তখন সে দেখতে পাই একটি মেয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে মাঝ রাস্তাতে যাচ্ছে, এবং তাকে দেখে মনে হচ্ছে আশেপাশের ঘটনার প্রতি তার কোনো হুঁশ নেই। হঠাৎ নীল অর্থাৎ আমি দেখতে পাই একটি ট্রাক মেয়েটির সামনে আসছে, কিন্তু মেয়েটি চোখ বন্ধ করে গান শোনায় মগ্ন হয়ে আছে। তখনই নীল মানে আমি তাড়াতাড়ি গিয়ে মেয়েটির হাত ধরে টান দিয়ে ট্রাকের সামনে থেকে সাইডে নিয়ে আসি। তারপর মেয়েটির হেডফোনটা খুলে মেয়েটিকে বকতে শুরু করে দিই, এই যে মিস, গান শোনেন ভালো কথা, কিন্তু রাস্তায় কেন গান শুনতে হবে আপনার? আশেপাশে কি যাচ্ছে তা কি দেখতে পান না? আরেকটু হলে তো গাড়ির নিচে পড়তেন। আমি এতক্ষণ খেয়াল করিনি। হঠাৎ সে খেয়াল করলো মেয়েটার চোখে পানি। নীল অর্থাৎ আমি মেয়েটা থেকে চোখ সরাতে পারছি না। একটা মেয়ের মুখে এতটা মায়াবী কি করে হতে পারে? হঠাৎ নীল মেয়েটির কান্না শুনতে পাই। তখন নীলের হুঁশ ফেরে। তখন সে মেয়েটিকে বলে, আসলে রাগের মতো একটু বেশি বলে ফেলেছি, আমি সরি, প্লিজ কাঁদবেন না। তবু মেয়েটি কাঁদতেই থাকে। তখনই সেখানে দুজন পুলিশ এসে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? এই ছেলে কি আপনার সাথে অসভ্যতামি করেছে? আমাদের বলুন, তারপর দেখুন এই ছেলের কি অবস্থা করি। আমি কিছু বলতে যাব, তার আগে মেয়েটি বলল, না, কিছু হয়নি, আর উনি আমার হাজব্যান্ড। আমি মনে মনে বললাম, কি? আমি মেয়েটির হাজব্যান্ড হলাম কি করে? তখনই পুলিশ বলল, আপনার স্বামী স্ত্রী হলে আপনি কাঁদছেন কেন? তখনই মেয়েটি তোতলাতে তোতলাতে বলল, আসলে মেয়েটি কি বলবে বুঝতে পারছে না। তানিল ঠিকই বুঝতে পেরে বলল, আসলে আমরা গাড়িতে ওর বাবার বাড়ি যাচ্ছিলাম, তখনই আমাকে গাড়ি থেকে থামাতে বলল, আর আমি গাড়ি থামাই। তারপরও আমাকে কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে একটা বাচ্চাকে রাস্তা পার করে দেয়। তখন পুলিশ বলল, এটা তো ভালো কথা, এতে কাদার কি আছে ম্যাম? আসলে স্যার, বাচ্চাটিকে পার করে দিয়ে আসার সময় একটা ট্রাক ওর সামনে আসে। আমি যদি তাড়াতাড়ি ওকে সাইডে না নিয়ে আসতাম তাহলে হারিয়ে ফেলতাম আমার মায়াবতী বউটাকে। তাই আমি তাকে বকা দিয়েছি যে কেন সে বাচ্চাটিকে রাস্তা পার করাতে গেল। আমার বকা শুনে তাও কেঁদেছে। এত সরি বলেছি, কিন্তু সে কান্না থামাচ্ছে না। পুলিশটি বলল, আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে একটু বকা শাসন তো থাকবেই। আপনারা সব মিটমাট করে নিন, তারপর পুলিশরা চলে যায়। তখনই মেয়েটি বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আর সাহস বাড়ানোর জন্য। আপনি বিপদে পড়বেন ভেবে আমি ওই কথাটি, স্বামী স্ত্রীর কথাটি বলি। এর জন্য সরি বলছি। জানেন আমি অনেক ভীতু, কিন্তু আজকে আপনাকে বাঁচাতে গিয়ে মুখ থেকে কথাটা কীভাবে যেন বের হয়ে গেল। ধন্যবাদ, এখন আসি। তারপর মেয়েটি চলে যেতে নিল। মেয়েটি চলে যেতে নিলেই
নীল মেয়েটির হাত ধরে বলল, বউ, তুমি তোমার হাজবেন্ডকে রেখে কোথায় যাচ্ছ? মেয়েটি চোখ বড় বড় করে নীলের দিকে তাকালো। নীল আবার বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ও, বুঝেছি, আমার বউটার রাগ এখনো কমেনি, তাই তো? আমি সরি বললাম তো, চলো গাড়িতে ওঠো। বলে নীল মেয়েটিকে গাড়িতে করে নিয়ে বসলো। আর ছেলেটি ড্রাইভ করা শুরু করলো। আর মেয়েটিকে বলল, মানে বউ, তুমি কোথায় যাবে? আমি তো ঠিক জানি না, একটু বলবে প্লিজ। মেয়েটি নীলের কাজকর্মে ঘরের মধ্যে আছে। সে ঘরের মধ্যে থেকে বলল, বনানী যাব, ওখানে আমার বাসা। তারপর নীল ড্রাইভ শুরু করলো। কিছুক্ষণ পর সে মেয়েটিকে বলল, বউ, তুমি চুপ করে আছো কেন? এবার মেয়েটি হুঁশ ফিরল আর একটু ডেকে বলল, কি তখন থেকে বউ বউ করে যাচ্ছেন? আমি অজান্তা, বুঝলেন? নীল বলল, বাহ, আমার বউয়ের কণ্ঠটা তো খুব সুন্দর, কিন্তু আমি তোমাকে বউ বলে ডাকবো, কারণ আমার স্বপ্ন আমি আমার স্ত্রীকে বউ বলে ডাকবো। তখন মেয়েটি বলল, আমি আপনার স্ত্রী হলাম কবে? নীল বলল, কেন, একটু আগেই তো তুমি নিজেকে আমার স্ত্রী বললে। অজান্তা বলল, আরে তখন তো আপনাকে বাঁচানোর জন্য বলেছিলাম। আমি বললাম, এখন তো আর কিছুই করার নেই, তুমি এখন আমার বউ। অজান্তা বলল, আপনি বললেই হলো নাকি আপনার সাথে আমার বিয়ে হয়নি? তাহলে আমি আপনার বউ হলাম কিভাবে? নীল বলল, বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে, আর সে খুব তাড়াতাড়ি হবে। আসলে অজান্তা, তোমাকে প্রথম দেখার পর আমি ভালোবেসে ফেলেছি, তাই তো তোমাকে আজকে এত বকা দিলাম। যদি তোমার কিছু হয়েছে তো? তোমার কিছু হলে আমি যে বাঁচবো না। আই লাভ ইউ অজান্তা। অজান্তা বলল, একদিন দেখেই ভালোবেসে ফেললেন। নীল বলল, একদিন না, 1 মাস। 1 মাস আগে তোমাকে আমি পার্কে দেখি। ওই দিন তোমাকে অনেক সুন্দর লাগছিল। সেদিন তুমি সাদা রঙের একটা নীল রঙের একটা শাড়ি পরেছিলে, যার জন্য তোমাকে সেদিন নীল পরীর মতো লাগছিল। সেদিন তোমার মাথায় একটা ফুলের ব্র্যান্ডও ছিল, যা তোমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। সেদিন তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলি। তোমাকে সেদিনই প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কোথায় যেন হারিয়ে গেলে। 1 মাস তুমি আমার মনে গেঁথে গিয়েছিলে। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। সারাক্ষণ তোমার প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভেসে উঠত। আজকে তোমাকে সামনে পেয়ে খুবই আনন্দিত। অজান্তা কিচ্ছু বলছে না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। প্রথম দেখায় তাকে কেউ ভালোবেসে ফেলেছে, এটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি অজান্তা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার উত্তরের প্রতীক্ষায় আছি অজান্তা। অজান্তা কিচ্ছু বলল না। এতে নীল, অর্থাৎ আমি, কষ্ট পেলাম। গাড়ি অজান্তাদের বাসার সামনে চলে এলে অজান্তা গাড়ি থেকে নেমে চলে গেল বাসায়। তখনই নীল দেখতে পাই সিটে একটা কাগজ। কাগজটিতে একটা নাম্বার লেখা আছে, আর লেখা আছে, কিছুদিন ভেবে আপনাকে জানাবো। তারপর সে অজান্তার দিকে তাকালো। অজান্তা নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলে গেল। নীলের তো তখন খুশিতে নাচতে মন যাচ্ছে। সে তখন গাড়িতে উঠে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার মনে যে কি আনন্দ পাচ্ছে তা সে বলে বোঝাতে পারছে না। নীল কখনোই কল্পনা করতে পারেনি তার ভালোবাসাকে সে এত তাড়াতাড়ি খুঁজে পাবে। নীল মনে মনে বলতে থাকে, অজান্তা, তুমি কি জানো আমার বউকে নিয়ে আমার কত স্বপ্ন? আর তোমাকে আমি ভালোবেসেছি, তাই তুমি হবে আমার বউ। তোমাকে নিয়ে আমার প্রতিটি সময় কাটবে, তা পূরণ করার আমার স্বপ্ন। এসব ভাবছিল নীল, আর আপন মনে গাড়ি চালাচ্ছিল নীল। কিন্তু পথিমধ্যেই একটা ট্রাক এসে নীলের গাড়ির সামনে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে গাড়ি আর ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। নীল মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর নীল অজ্ঞান হয়ে পড়ে। অ্যাক্সিডেন্টে নীলের মাথায় প্রচণ্ড ব্যথা পায়, আর মাথা থেকে রক্ত ঝরতে থাকে। কিছুক্ষণ পর নীল জ্ঞান হারিয়ে ফেলে। সেখানকার লোকেরা নীলকে হাসপাতালে নিয়ে যায়, এবং নীলের বোন থেকে তার মা বাবাকে ফোন করে হাসপাতালে নিয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের ফলে নীল গত 1 বছরের সকল স্মৃতি হারিয়ে ফেলে। ফলে সে অজান্তাকে ভুলেও যায়। আর অজান্তা সে নীলের সাথে সেদিন তার দেখা হয়েছিল। সেদিন সে বাড়ি যাওয়ার পর নীলের ফোনের জন্য অপেক্ষা করছিল। সেও যে মনে মনে নীলকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু নীল সেদিন ফোন করে না। এতে অজান্তার একটু মনটা খারাপ হয়ে যায়। পরের দিন অজান্তা তার বাবা মায়ের সাথে গাড়িতে ঘুরতে বের হয়। মাঝপথে হঠাৎ তাদের সামনে একটা চলন্ত ট্রাকের সাথে তাদের গাড়ি ধাক্কা লাগে। কিন্তু বোঝা ওঠার আগেই অজান্তা এবং অজান্তার পরিবার সেই দুর্ঘটনায় মারা যায়। কিন্তু অজান্তার আত্মা নীলের কাছে পড়ে থাকে, কারণ সে যে নীলের প্রাণ হয়ে গেছিল। তারপর থেকে অজান্তার আত্মা নীলের কাছে আসে আর নীলকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। নীলের যত স্বপ্ন ছিল
স্ত্রীকে নিয়ে সব সে পূরণ করত। কথাগুলো বলেই অজান্তা বুঝতে পারলো আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, অজান্তা, আমি কি তোমাকে একবার দেখতে পারি? কিছুক্ষণ পর আমার পাশে অজান্তা দৃশ্যমান হলো, আর আমি দৌড়ে গিয়ে অজান্তাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমার অজান্তা তুমি, শুধু আমার অজান্তা। অজান্তা আমার সব স্মৃতি মনে পড়ে গেছে অজান্তা। আমি সরি অজান্তা, তোমাকে সেদিন অনেক অপেক্ষা করিয়েছি তাই না? অনেক কষ্ট পেয়েছো আমার ফোন না পেয়ে তাই না? আর কষ্ট পেতে দেবো না তোমাকে। কথাগুলো বলেই আমি অজান্তার মুখে এলো বাতারে কিস করতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি শুধু আমার অজান্তা, শুধু আমার। তখন অজান্তা বলল, আমি শুধু তোমার অজান্তা, শুধু তোমার, কখনোই যাব না তোমাকে ছেড়ে। আমি বললাম, তুমি চলে যেতে চাইলে কি আমি তোমাকে চলে যেতে দেবো নাকি? শক্ত করে জড়িয়ে ধরে রাখবো যাতে তুমি আমার থেকে চলে যেতে না পারো। তারপর অজান্তা আবার অদৃশ্য হয়ে যায়, ঠিক 5 বছর পর। কোথায় গেলে তুমি? দেখো আমাদের ছেলেটা কিভাবে কান্না করছে, এসে তাড়াতাড়ি আমাদের ছেলেটাকে কোলে নাও। আমি বললাম, এই তো এসে গেছি। সরি সরি, কি হয়েছে? আমার বাবাটা কান্না করছে কেন? মিনাজকে কোলে নিয়ে বললাম, জানি আপনারা কিছু বুঝতে পারছেন না, ঠিক আছে এখন বুঝিয়ে বলছি। আসলে সেদিনই আমি আমার বাবা মাকে অজান্তার কথা বলি এবং ওর সাথে বাকিটা জীবন কাটাতে চাই, কিন্তু অজান্তা আত্মা হয় মেনে নিতে চায়নি। কিন্তু আমি যখন অতীতের সব কথা বলি তখন তারাও কেঁদে ওঠে আর আমার খুশির জন্য অজান্তাকে মেনে নেয়। তারপর থেকে আমি আর অজান্তা একসাথে আছি স্বামী স্ত্রী হিসাবে। 2 বছর আগে আমার এক বোনের বিয়ে হয়ে গেছে, আর গত বছর আমার আরেকটা বোনের বিয়ে হয়ে গেছে। কিন্তু কয়েক মাস আগে মা নিজে নাতি পাবেন না বলে দুঃখ প্রকাশ করছিলেন, আর অজান্তাও মা ডাক শুনতে চেয়েছিল, কিন্তু তা যে সম্ভব নয়, কারণ অজান্তা যে একটা আত্মা। তাই আমি এতিমখানায় বাচ্চা খুঁজি। আল্লাহর অশেষ রহমতে আমি একটি ছেলেকে এতিমখানা থেকে নিয়ে আসি, আমার আর অজান্তার ছেলে হিসাবে। আর তারপর থেকেই আর আমাদের পরিবারে কোনো দুঃখ নেই। মা বাবা তাদের নাতি মিনহাজকে পেয়ে অনেক খুশি। আমি আর অজান্তা আমাদের ছেলের নাম রেখেছি মিনহাজ। আমি এখন আমার মা বাবা অজান্তা ও মিনহাজকে নিয়ে অনেক সুখে আছি।